সীমান্তের এপারে দিব্যি কাজ করছে বাংলাদেশের সিম কার্ড। কাঁটাতারের বেড়া বা সীমান্তের যে বেড়া, সেই বেড়াজাল বাঁধছে না সিম কার্ডের নেটওয়ার্ক। আর তাতেই জঙ্গিদের গতিবিধি বুঝতে বেশ খানিকটা বেগ পেতে হচ্ছে গোয়েন্দাদের। দেখুন আমাদের রিপাবলিক বাংলার এক্সক্লুসিভ রিপোর্ট। যেই সমস্ত জঙ্গিরা ধরা পড়েছে তারা ভারতের মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশের সিম ব্যবহার করে তারা ভারতের বুকে জঙ্গি জাল বিস্তার করছেন। কয়েকদিনের ব্যবধানে একের পর এক জঙ্গি ধরা পড়ছে বঙ্গে। সীমান্ত এলাকায় পাকড়াও হয়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারীও। এরপরই গোদের ওপর বিস্ফোরণের মতো উঠে আসছে বিস্ফোরক তথ্য। বিএসএফ সূত্রের খবর, কাঁটাতারহীন এলাকায় জঙ্গিদের স্বর্গরাজ্য। এপারে রমরমিয়ে চলছে বাংলাদেশি সিম কার্ড। আমার কাছে একটি বাংলাদেশের নাম্বার, যে নাম্বারটি রবি কোম্পানি বাংলাদেশের, আর এখান থেকে একটা ফোন করার চেষ্টা করব ভারতীয় নাম্বারে। অর্থাৎ এই যে আমি কোড দিচ্ছি, আইএসডি কোড, যেটি আমাদের ভারতীয় +91, এবার ভারতীয় একটি নাম্বার আমি ডায়াল করছি। সেই নাম্বারটি ডায়াল করার পরে সেখানে জানা যাবে বা দেখা যাবে যে ফোনটা কিভাবে অনায়াসে ভারতের থেকে ভারতেই মাটিতে দাঁড়িয়ে কিন্তু ভারতের নাম্বারে ফোনটা চলে আসছে। স্বাভাবিকভাবেই একবার সরাসরি আমাদের রিপাবলিক বাংলা দর্শক যারা দেখছেন তাদেরকে একবার দেখাবো বা শোনানোর চেষ্টা করছি। দেখুন রিং হচ্ছে ফোন কলটি, যে নাম্বারটিতে কল করছি। পাশাপাশি আমার যে আরেকটি নাম্বার, দেখুন সেই নাম্বারে, অর্থাৎ যেটি ভারতীয় নাম্বার, সেই নাম্বারে কিন্তু ফোন কলটা চলে এসছে ইন্টারন্যাশনাল কল, বাংলাদেশের নাম্বার। শুধু পেট্রাপোল সীমান্তেই নয়, সীমান্ত থেকে প্রায় 3 কিলোমিটার দূরেও দিব্যি চলছে বাংলাদেশের নেটওয়ার্ক। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি উত্তর 24 পরগনার ছয়ঘড়িয়া পঞ্চায়েতের এলাকায়। আমি এখানে যখনই সিলেক্ট করছি তখন এখানে দেখাচ্ছে বাংলাদেশের রবি, গ্রামীণ ফোন, বাংলা লিঙ্ক, একাধিক নেটওয়ার্ক রয়েছে। যেখানে আপনি যেটি আপনার পছন্দ হয় সেই নেটওয়ার্ক সিলেক্ট করে আপনার যেই সিমটি এখানে লাগানো থাকবে, আপনি অনায়াসে ভারতের মাটিতে দাঁড়িয়ে আপনি বাংলাদেশের নাম্বার আপনি ব্যবহার করতে পারেন। একই ছবি সীমান্ত থেকে আরো ভেতরে গাইঘাটা বিডিও অফিস চত্বর এলাকাতেও একই ছবি। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি উত্তর 24 পরগনার গাইঘাটা বিডিও অফিসের সামনে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি আমার ঠিক এই জায়গা থেকে পেট্রাপোল সীমান্ত বন্দর 14 কিলোমিটার দূরত্ব। ঠিক এখানে দাঁড়িয়ে এখানে একটা চিত্র আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে, যারা রিপাবলিক বাংলা দর্শক যারা রয়েছেন। মোবাইল নেটওয়ার্ক, এখানে কিসের নেটওয়ার্ক পাচ্ছে একবার আপনাদেরকে সেই ছবিটাও একবার দেখাবো, সরাসরি আমার ফোন থেকেই দেখাবো। অর্থাৎ জঙ্গি যারা ধরা পড়ছে তারা প্রত্যেকেই বাংলাদেশি এবং বাংলাদেশের সিম কার্ড তারা নেটওয়ার্ক ব্যবহার করছেন। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি বাংলাদেশের বাংলা লিঙ্ক, বিজিডি, বি মোবাইল, এছাড়াও একাধিক নেটওয়ার্ক রয়েছেন যেগুলো বাংলাদেশের নেটওয়ার্ক। আর এই বিষয়টি ভাবিয়ে তুলছে বিএসএফ এবং ভারতীয় গোয়েন্দাদের। বাংলাদেশের সিম কার্ডের গতিবিধি নজরে রাখতে হিমশিম খাচ্ছেন গোয়েন্দারা। এই জাল কতদূর বিস্তার রয়েছে, কারা কারা এই জালের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের কি মোটিভ রয়েছে, এই জালের শেষ শিখরে পৌঁছতে পারে কিনা শেষ পর্যন্ত, সেদিকেও নজর থাকবে আমাদের। উত্তর 24 পরগনা থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। বাংলাদেশ লাগোয়া হিলি সীমান্তে এবার গ্রেফতার করা হয়েছে একজন বাংলাদেশি যুবককে। পুলিশের প্রাথমিক অনুমান, নথি জাল করে দীর্ঘদিন ধরে এই বাংলায় বসবাস করছিল এই অনুপ্রবেশকারী। আর এই ইস্যু যখন সামনে এসেছে তখন শুরু হয়ে গিয়েছে শাসক বিরোধী টাল ঠোকাঠুকি। কোথাও ধরা পড়ছে জঙ্গি, আবার কোথাও গ্রেপ্তার হচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারী। এই প্রেক্ষাপটে গোয়েন্দাদের উদ্বেগ বাড়াচ্ছে সীমান্ত পরিস্থিতি। প্রথমে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে ধরা পড়েছিল এক বাংলাদেশি। এর কয়েক ঘন্টার মধ্যেই একই জেলার হিলি সীমান্তে ধরা পড়ল আরও এক অনুপ্রবেশকারী। ভারতের সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফেরার সময় পাকড়াও হয় বাংলাদেশের বগুড়ার বাসিন্দা রাতুল বসাক। প্রথমে ওই যুবক ভারতে আসে এবং ভারতে বিভিন্ন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, বিভিন্ন যে নথি সেটা তৈরি করে। জাল নথি দিয়ে পাসপোর্ট তৈরি করেছিল অনুপ্রবেশকারী। ধৃতের কাছে রয়েছে দু দেশেরই পাসপোর্ট। ওখানে আইসিপিতে দেখা যায় যে তার যে পাসপোর্টটা আছে সেটা লুক আউট নোটিশ আছে,
এই জন্য পুলিশ তাকে গ্রেপ্তার করে। যারা উগ্র চিন্তাভাবনা বিশ্বাস করে তারা ডেমোগ্রাফি চেঞ্জ করার জন্য এই জেলাগুলোকে ব্যবহার করছে এবং এই জেলাগুলোতে পলিটিক্যাল পার্টিরা ব্যবহৃত হচ্ছে। কয়েকজনকে ডাকা হয়েছে কুমারগঞ্জে, শোনা যাচ্ছে সে এক কংগ্রেস নেতার আত্মীয়, কেউ তৃণমূল নেতার আত্মীয়। এখন প্রযুক্তির যুগে বর্ডারে বোতাম টিপলে সব বেরিয়ে যায়, কেন কেন্দ্রীয় সরকার উদাসীন হয়ে থাকছে? দায় ঝাড়তে ব্যস্ত তৃণমূল, কিন্তু তথ্য যাচাই করার কাজ তো পুলিশের। তাহলে কিভাবে তৈরি হচ্ছে জাল নথি? কেন নেই নজরদারি? দক্ষিণ দিনাজপুর থেকে রিপন ভৌমিকের রিপোর্ট, রিপাবলিক বাংলা। শাসক দলের অন্দরের কোন্দল, তার কিন্তু লুকোছাপা রইল না, একেবারে সর্বসমক্ষে। তা ধরা পড়ল কোথায় না চুঁচুড়া পুরসভায়। চুঁচুড়া পুরসভার চেয়ারম্যানের ওয়ার্ক কালচার কেমন তা দেখবার জন্য আসরে নামলেন খোদ তৃণমূল কংগ্রেসের বিধায়ক। আর সাত সকালে বিধায়ককে দেখে একেবারে অগ্নিশর্মা চেয়ারম্যান অমিত রায়। বিধায়কের এখতিয়ার কতটা তা শেখালেন কে না তৃণমূল চেয়ারম্যান। দেখুন। খাতা এখানে একটাও রাখবে না, খাতা কে রাখতে বলেছে এখানে? চুঁচুড়া পুরসভায় তৃণমূল বিধায়ক অসিত মজুমদার, আর বিধায়ককে দেখে রেগে কাঁই চেয়ারম্যান। বেশ কিছুক্ষণ তিনি পৌরসভার বিভিন্ন জায়গাতে ঘুরে কর্মীদের সাথে কথা বলে যখন তিনি বাইরে বেরোন, তখনই কিন্তু চেয়ারম্যান অর্থাৎ হুগলি চুঁচুড়া পৌরসভা যিনি চেয়ারম্যান সে আসেন এবং তার সাথে কথা বলার পরেই একটা কিন্তু উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হয়। কারণ হচ্ছে যেটা চেয়ারম্যান যেটা জানাচ্ছে যে এই ঘটনা কিন্তু বিধায়কের কোনো এখতিয়ারের মধ্যে পড়ে না। পৌরসভার কী সমস্যা মেটাবেন তিনি। ওয়ার্ক কালচার, সেই ওয়ার্ক কালচারটা ফেরাতে হবে। 6 কোটি টাকা আমার এবছরে ঘাটতি চলছে, যেটা আমরা গতবার পেয়েছি সেটা পাইনি। ওয়ার্ক কালচারটার সাথে টাকা কালেকশনের কি সম্পর্ক? টাকা বাইরের লোক কালেকশন করবে না, টাকা পৌরসভার যারা আধিকারিক আছে তারা করবে। আমি ওনাকে বলেছি যে তুমি দয়া করে যে খাতা যাদের দেখা কর্তব্য তারাই দেখবে, তোমার পক্ষে এটা ইনডিগনিফাই হবে, এটা গ্রহণযোগ্য নয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।